জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবিবার, সেই রবিবারের সকালে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমার ইচ্ছা আছে আপনাদের ভুবনেশ্বরে অতি প্রাচীন যে মন্দির লিঙ্গরাজ টেম্পল, সেই জায়গাটাতে আপনাদের কাছে নিয়ে যাই। তো চলুন আজকে এই নতুন ব্লগে আপনাদের আমি নিয়ে যাই লিঙ্গরাজ টেম্পলে। আপনারা হয়তো যারা কখনো পুরীতে এসেছেন, সঙ্গে আপনারা লিঙ্গরাজ টেম্পল নিশ্চয়ই দেখে থাকবেন, এবং যারা আসেননি তাদের জন্য এই লিঙ্গরাজ টেম্পলটা আমি এখানে আপনাদের ঘুরে দেখাতে চাইছি। তো যাতে আপনারা যদি কখনো ভুবনেশ্বরে বা পুরীতে আসেন, তো নিশ্চয়ই এই লিঙ্গরাজ টেম্পলটাকে আপনারা এসে দেখবেন। তো এটি অনেক প্রসিদ্ধ টেম্পল, অনেক পুরনো টেম্পল। তো চলুন দেরি না করে আজকে শুরু করি আমার এই নতুন ব্লগ স্টোরি টেলিং উইথ সায়ন এক্সপ্লোরিং ভুবনেশ্বর। তো আজকের ব্লগ লিঙ্গরাজ টেম্পলকে নিয়ে। তো সেই লিঙ্গরাজ টেম্পলে আমি চললাম, সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই নতুন ব্লগ স্টোরি টেলিং উইথ সায়নের সাথে। তো আমি আমার ঘরের থেকে নিচে নেমে এসেছি, নেমে এসে ওলার জন্য অপেক্ষা করছি। তো এখন ওলাটা এলেই আমি বেরিয়ে পড়বো লিঙ্গরাজ টেম্পলের দিকে। তো আমি যেখানে আছি সেখান থেকে ওলা লিঙ্গরাজ টেম্পল মোটামুটি 5 কিলোমিটার, এবং যেতে 138 টাকা থেকে 140 টাকা মতন দেখাচ্ছে। তো আমি অপেক্ষা করছি ওলার জন্য। ওলা এলেই আপনাদের সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়বো সেই লিঙ্গরাজ টেম্পলে, এবং ঘুরে দেখবো লিঙ্গরাজ টেম্পলটিকে। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি লিঙ্গরাজ টেম্পলের দিকে। তো চলুন, খানিকক্ষণ পরেই মিনিট 15-20 পরেই আমি লিঙ্গরাজ টেম্পলে পৌঁছে যাব। তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন পৌঁছে গেছি ওলাতে করে লিঙ্গরাজ টেম্পলের সামনে। তো চলুন আমরা আস্তে আস্তে লিঙ্গরাজ টেম্পলে যাই, এবং সেইখানে যে মন্দিরের যে ভিউ সেটা আপনাদের আমি দেখাই। তো এটাই হচ্ছে মেন যে এন্ট্রি পথ লিঙ্গরাজ টেম্পলে যাওয়ার। তো মেনলি এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন শু এবং মোবাইল স্ট্যান্ডের জন্য যে জায়গাটা, সেইটা এখানে আপনার জুতো দিয়ে তবেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। তো এই হলো মন্দিরের বাইরের চত্বরটি। দেখুন হাজার হাজার মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন শিবলিঙ্গটিকে দর্শন করার জন্য। তো এখানে মোটামুটি 35,000 দর্শক প্রতিদিন আসেন। বিশেষ করে মহাশিবরাত্রিতে এই সংখ্যাটা প্রায় 1 থেকে 2 লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়। তো মন্দিরের ভিতরে ক্যামেরা এবং জুতো অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে আপনাকে এই চত্বরটি দেখিয়ে দিতে চাইছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বিশাল চত্বরটি কত সুন্দর। তো মন্দিরে প্রবেশ করার পর আপনার সঙ্গে আবার বাইরে এসে দেখা হচ্ছে। তো চলুন আমি যাই ধীরে ধীরে এগিয়ে মন্দিরের কাউন্টারে মন্দিরের যে বাইরের প্রাঙ্গণে জুতো এবং মোবাইল জমা করে ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দিরের একটা এরিয়াল ভিউ, আমি ওপর থেকে তোলার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর। এর যে কলিঙ্গ কারুকার্য, এটাই আপনাকে এখানে মন্ত্রমুগ্ধ করে রাখবে। তো এই হলো মন্দিরের ভেতরের প্রাঙ্গণটি, যেটা ভেতর থেকে তোলা সম্ভব নয়, বাইরে থেকে আমি তুলেছি। এই মাঝের টাওয়ারটি হচ্ছে মেন টাওয়ার, যেটা 55 মিটার লম্বা, এবং এখানে শিবলিঙ্গটি অবস্থিত। চারপাশে প্রচুর ছোট ছোট 150 প্রায় মূর্তি আছে। এটাই হলো মেন টাওয়ার, যেটা আপনাকে বলতে চাইছি, এবং তার কারুকার্য অত্যন্ত মোহময়।
তো বন্ধুরা, এই হলো মন্দিরের বাইরের দিকের চত্বরটা বা বাইরের দিকে যে প্রাঙ্গণটা আপনাকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা বিশাল পুষ্করিণী রয়েছে, চারদিকে বাঁধানো, অনেক প্রাচীন ঐতিহ্যটাকে বহন করে চলেছে। তো আমি যেমন বলেছিলাম যে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দিয়ে মেনটেনেন্ট হয় এবং এখানে একটি প্রাইভেট ট্রাস্টি আছে যারা এটাকে মেনটেন করে চলেছে বছরের পর বছর। তো এইখানে বিভিন্ন মানুষরা আসেন, চারদিকে করেন। তো দেখতেই পাচ্ছেন একটা বিশাল পরিসর আছে লিঙ্গরাজ টেম্পলের চারদিকে। তো এবং এই লিঙ্গরাজ টেম্পলটার চারদিকে যে বিশাল উঁচু একটা বাউন্ডারি ওয়াল আছে, সেটাও একটা পৌরাণিক ইতিহাসকে বহন করে চলেছে। সেই 1100 খ্রিস্টাব্দের পর থেকেই এই মন্দিরটি জনগণদের জন্য বলা হয় উন্মুক্ত, পুজো আর্চা চলতে থাকে। এই লিঙ্গরাজ টেম্পল 1100 খ্রিস্টাব্দে এইখানে ভুবনেশ্বরে তৈরি হয়েছিল। কেউ কেউ বলেন যে এটা 7ম খ্রিস্টাব্দ থেকে চালু হয়েছিল বা 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে, মানে সেঞ্চুরি 6th or 7th সেঞ্চুরি থেকে এটা চালু হয়েছিল এবং 11th সেঞ্চুরি থেকে কমপ্লিটেড হয়েছে। তো তখন এটা এবং এই যে বর্ণনাটা, এটা ই কামরা পুরাণ যেটা আছে আমাদের পুরাণ সাহিত্য, সেখানে আপনি পাবেন। ই কামরা নামটা আমরা প্রায় শুনে থাকি এই ভুবনেশ্বর চত্বরে। অ্যাকচুয়ালি ই কামরা মানে হচ্ছে আম গাছ। অ্যাকচুয়ালি পুরনো যে লিঙ্গরাজ যে টেম্পলটা, লিঙ্গ যে ছিল শিবলিঙ্গ, সেটা একটা আম গাছের তলায় ছিল। তারপর থেকেই এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং এই ভুবনেশ্বরে এই মানে যে এই মন্দির, সেই মন্দিরকে, লিঙ্গরাজ মন্দিরকে কেন্দ্র করেই যে বিভিন্ন জায়গা, ই কামরা হাট বা ই কামরা বিহার, ই কামরা অঞ্চল, এই নামটা এখানে খুব প্রসিদ্ধ। তো এখানে দেখবেন বিভিন্ন জায়গায় ই কামরা নামটা আপনি খুঁজে পাবেন। সেটা দেখুন এই সামনেই আমি আবার দেখাচ্ছি, একটা স্কেটিং একাডেমি তৈরি হয়েছে, সেটাও ই কামরা। আপনি যদি একটু জুম করে আপনাকে দেখাই, ই কামরা নামটা এখানে আপনি প্রায় শুনতে পাবেন। এর নাম হচ্ছে কিন্তু ম্যাঙ্গো ট্রি, সেটা আপনারা গুগল করেও দেখে নিতে পারেন। তো এই হলো বাইরের বেষ্টনী। সো সেখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে আসেন এবং বহু ভেন্ডার্স যারা দৈনন্দিন জীবনযাপন এই মন্দিরকে চারধারে ঘিরেই নিজেদের জীবিকা অর্জন করে থাকেন। সত্যি এখানে আপনার সময় কখন কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো আমি মন্দিরের ভেতরের প্রাঙ্গণটি ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ হলেও বাইরে থেকে আমি আপনাকে যে ছবিটি একটু আগে তুলে দেখিয়েছি, তো সেটা থেকে আপনি মোটামুটি মন্দির সম্পর্কে একটা আইডিয়া করে নিতে পেরেছেন। তো এই হলো যে আমি জুম করে দেখাই আরেকবার, মূল যে টাওয়ারটা যেটা 55 মিটার লম্বা হাইটে, সেই টাওয়ারটা হলো এইটা। এইখানেই লিঙ্গরাজ টেম্পলটি অবস্থিত, মানে লিঙ্গরাজ যেটা ছিল, এটা শিবলিঙ্গ যেটা মেন, সেটা এখানেই অবস্থিত। এবং তার চারদিকে ছোট ছোট বহু মন্দির আছে, প্রায় 105টি ডেইটি আছে বা আপনি বলতে পারেন বিগ্রহ আছে। সেই বিগ্রহগুলোকেই বিভিন্ন আছে, সেটা বিশ্বনাথ থেকে শুরু করে, বিশ্বকর্মা থেকে শুরু করে গণেশ ঠাকুর সবাই আছেন বিভিন্ন রূপে এখানে বিরাজমান। আপনারা বুঝছেন এখানে শয়ে শয়ে দর্শক, প্রায় 35 থেকে 40 হাজার দর্শক প্রতিদিন এখানে আসতে থাকেন এবং এইখানে উপাসনা করতে থাকেন। মেনলি যেটা আমি বলছি যে এখানে যেটা আপনাদের এখানে ভালো লাগবে সেটা হচ্ছে এই যে কলিঙ্গ আর্কিটেকচার, এই মন্দিরের যে কলিঙ্গ আর্কিটেকচার, আজ পর্যন্ত এই যে 11th সেঞ্চুরির যে আমি কথাটা বারবার বলছি, তখন থেকে আজ পর্যন্ত যেভাবে সংরক্ষণ করা হয়েছে, যেভাবে রাখা হয়েছে, সেটা সত্যি প্রশংসনীয়। তো সেই ব্যাপারটা নিয়ে আপনাকে আমি এখানে তুলে ধরছি বারবার। তো কলিঙ্গ আর্কিটেকচার দেখতে হলে লিঙ্গরাজ টেম্পল অতি অবশ্যই আপনাদের আসতে হবে। তো এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। এবং এটা যে হিন্দুইজমের যে একটা বহু বছর ধরে, সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন সনাতন ধর্মকে কীভাবে এরা এখনও সংরক্ষণ করে চলেছে।
এই পুষ্করিণীর চারধারে ওপরে বসার জায়গা এবং নিচে নেমে আপনি জলেও নামতে পারেন। তো মোটামুটি এখানে দেখছেন বিভিন্ন দর্শনার্থীরা নেমে তাদের পা ধুচ্ছেন বা হাত ধোয়াধুয়ি করছেন, তারপরে মন্দিরে প্রবেশ করছেন। বসে গল্প করারও বিভিন্ন জায়গা এখানে রাখা আছে, দেখছেন বিভিন্ন লোকজন এখানে চারধারে বসেও আছে। তো আসুন আমরা এগিয়ে যাই, এই মন্দিরের আরেকটু বাইরের দিকটা একটু ভালো করে ঘুরে নিই, তারপর মন্দির প্রাঙ্গণ থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। মিন্নু এখন ঘড়িতে প্রায় 1:25। তো আমি এই মন্দিরের সামনেই ঘুরছি। আমি এখানে এসেছিলাম 11:30টার আগেই। তো তারপর থেকে এখানে মোটামুটি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাইরে বেরোতেই অনেক সময় লেগে গেল। এই মন্দিরের সৌন্দর্য আপনাকে সবসময় মন্ত্রমুগ্ধ করে রাখে। এখানে দেখার মতো তো অনেক কিছুই আছে, তার মধ্যে এই পুরাতন যে মন্দিরটি, সবচেয়ে প্রাচীন যে মন্দিরটি, আপনাদের আমি বারবার বলে আসছি, এই মন্দিরটিতে সবসময় আপনাকে মন্ত্রমুগ্ধই করে। দেখতে পাচ্ছেন এখানে বসে মনোরঞ্জন করার কত রকম আয়োজন এখানে রয়েছে। ছোট ছোট টবে গাছপালা, যদিও আজকে শীতকাল, এখন শীতকাল, কিন্তু এখানে এসে সেটা মনে হবে না, গরমের প্রাচুর্যটা রয়েছে। তো টেম্পারেচার 26 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার এখন ভুবনেশ্বরে। তো ওই কলিঙ্গ আর্কিটেকচারের কারুকার্য আপনারা এখানে এলে বুঝতে পারবেন কত সুন্দর। মন্দিরে এত লোকের সমাগম হলেও এখানে কিন্তু যে নোংরা বা এইসব জিনিস জাতীয় কিছু নেই। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আপনাকে সবসময় ভালো লাগবে। যে কোনো সময় দিনের বেলায় আপনি আসুন বা বিকেলবেলার মধ্যে আসুন, তো সেই সময়ের মধ্যে এলে আপনি এখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে পুজো দিতে পারবেন। ভিড় কিন্তু মোটামুটি একই রকম থাকে। সকালের দিকে একটু ভিড়টা বেশি থাকলেও দেখুন এখন ভিড়ের লাইনটা কিন্তু কম। তো সেই হিসাবে বলছি যে আপনারা একটু পরে 11টা-12টা নাগাদ এলে ভিড়ের প্রাচুর্যটা একটু কম পাবেন। সকাল 11টা-12টা নাগাদ যদি আসেন। চারদিকে এই মন্দিরের বিভিন্ন বড় বড় থামগুলো আপনাকে এখানে কলিঙ্গ আর্কিটেকচারগুলোকে আপনাকে প্রদর্শিত করে। পুরো এরিয়াটাই টাইলস দিয়ে বাঁধানো, তো আপনাকে ভালো লাগবে এখানে এলে। দেখতে পাচ্ছেন চারদিকটাই পেপার ব্লক দিয়ে বাঁধানো আছে। খাওয়া দাওয়ার দোকান আছে এখানে প্রচুর, তাই কোনো বড় দোকান নেই, তবে ওই স্ন্যাক্স জাতীয় খাবার এখানে আপনি পেয়ে যাবেন। তো সেই সব জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। কিন্তু তাছাড়া আছে পুজোর সামগ্রী। পুজোর সামগ্রী দেখছেন এখানে ফুল থেকে শুরু করে সব কিছুই, ফুল থেকে শুরু করে সব কিছুই আপনার এখানে পাওয়া যায়। বন্ধুরা, ক্যামেরা নিয়ে
এবং মোবাইল নিয়ে যেহেতু প্রবেশ নিষেধ মন্দির প্রাঙ্গণে, তাই মন্দিরের ভেতরের অংশটা আপনাদের তুলে ধরে দেখাতে পারছি না। যদিও মন্দিরের ভেতরের অংশটা অত্যন্ত সুন্দর। তো মেনলি এই যে মেন টাওয়ারটি আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি, এটা মোটামুটি 55 মিটার হাইট বা 180 ফিট উঁচু আপনি বলতে পারেন। তো এটাই হলো মেন টাওয়ার। এখানেই যেটা শিবলিঙ্গ যেটা আছে সেটি অবস্থিত। আর মেনলি এখানে যে 11শো শতাব্দীতে যে এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন মন্দির ভুবনেশ্বরে। তো আপনারা যখনই কখনো ভুবনেশ্বরে আসবেন এই মন্দিরটা পরিদর্শন করতে ভুলবেন না। বা যারা পুরী এসেছেন বা আসছেন তারা তো জানেনই এই লিঙ্গরাজ টেম্পল সম্পর্কে। তো আপনাকে এই লিঙ্গরাজ টেম্পল আসতে গেলে ভুবনেশ্বর হয়েই আসতে হবে। তো ভুবনেশ্বর থেকে 5 কিলোমিটারের মধ্যেই এই টেম্পলটি অবস্থিত এবং অত্যন্ত প্রাচীন টেম্পল, যেমনটি আপনাকে বললাম। তো মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এখানকার যে শিবলিঙ্গ, সেটি এখানে মেন আকর্ষণ। তাছাড়াও প্রায় 108টি ছোট ছোট বিগ্রহ রয়েছে এবং অত্যন্ত প্রাচীন কলাকৃতি এখানে দেখতে পাবেন। তো মেনলি এই জায়গাটা যারাই আপনার ভুবনেশ্বরে আসবেন তারা এখানে নিশ্চয়ই পরিদর্শন করে যাবেন। তো এখানে মোটামুটি ভিড় প্রচুর হয়, মোটামুটি 30 থেকে 35,000 লোক প্রতিদিন এখানে আসেন, মোটামুটি ভিজিট করেন। এছাড়া শিবরাত্রির সময় এখানে যে ভিড়ের সংখ্যা প্রায় 2 লাখ পর্যন্ত হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক আজকে রবিবারের বাজার ফ্যামিলি নিয়ে এখানে পরিদর্শন করতে এসছেন। তো সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি। যেহেতু ভিতরের প্রাঙ্গণটি আমি ফটো তুলে দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি এই ভিতরের প্রাঙ্গণটি এখানে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এটা একটি উঁচু প্রাচীর দিয়ে চারদিকে পরিবেষ্টিত। তো বাইরের ভিউটা আমি বাইরের ক্যামেরা দিয়েও ধরে দেখানো সম্ভব নয়। তো এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর, শান্তশিষ্ট। প্রচুর লোক সমাগম হলেও এখানে প্রশাসন থেকে শুরু করে এখানকার যে পণ্ডিতরা বা তাদের যে পান্ডারা রয়েছেন তারা অত্যন্ত সহযোগী এবং এখানে তারা হেল্প করেন ঠাকুর পরিদর্শন করতে। তো ভেতরে প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে। তো সেখানে আপনি কোনো রকম ক্যামেরা বা কোনো রকম মোবাইল বা ফটোগ্রাফি জনিত কোনো কিছু ড্রোন এসব কিছু করা যাবে না। তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, তো এই পরিদর্শনের মাধ্যমে এইটুকুই আপনাদের বলতে পারি, এই যে পুরনো যে সংস্কৃতি যেটা এখানকার ভুবনেশ্বরে অবস্থিত সেটা অত্যন্ত সুন্দর। এই পুরো এখানে আপনি সামনেই আপনার প্রসাদের জন্য যে জায়গাটা আছে, এখানে প্রসাদ পাওয়া যায়। সামনে বিভিন্ন কাউন্টার আছে, এখান থেকে আপনি প্রসাদ নিয়ে ভেতরে ঢুকতে পারবেন। তবে ক্যামেরা অ্যালাউড নয়, বেল্ট অবশ্যই পরে ঢুকতে পারবেন, কিন্তু ক্যামেরা বা জুতো আপনাদের এখানে খুলে রেখে ঢুকতে হয়। লাইন আপনাদের দেখতেই পাচ্ছেন, প্রচুর লাইন, প্রচুর লম্বা লাইন এখানে পরে ঢুকতে। অনেক সময় ধরেই মানুষরা এখানে, যেহেতু অনেকটাই বড় এরিয়া ধরে এটা রয়েছে, সেই কারণেই এখানে মানুষজন সময় নিয়ে দেখাশোনা করেন, আপনার পূজা অর্চনা করে থাকেন। আপনাকে যেমন বললাম, পুরো প্রাঙ্গণটিতে প্রায় 108 থেকে 150টি ছোটো ছোটো মূর্তি আছে। সেগুলোকে পরিদর্শন করা, কারুকার্য দেখতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটি জানাবেন। আর অতি অবশ্যই এই লিঙ্গরাজ মন্দিরে এসে আপনারা ভিতরে পরিদর্শন করবেন। যদি লিঙ্গরাজ টেম্পল না দেখেন তাহলে একটা জিনিস আপনাদের দেখা অসম্পূর্ণ থেকে যাবে ভুবনেশ্বরে। তো অনেক প্রাচীন টেম্পল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন এবং আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ জয় জগন্নাথ, নমস্কার।